ওমা, তুমি না একটু আগে দোকানে গেলে, আবার তো তাড়াতাড়ি বাড়ি চলে আসলে যে? ছাতা থাকা সত্ত্বেও তো অর্ধেক ভিজে গিয়েছো দেখছি। আর বলো না, দোকানে পৌঁছানোর পর পিয়ন এসে আমার হাতে একটা চিঠি ধরিয়ে দিয়ে গেল। চিঠিটা পড়ি আর দোকানে মন টিকলো না, সোজা বাড়ি চলে আসলাম। কার চিঠি? কোনো খারাপ খবর নয় তো? না না, খারাপ না, বড় খবর। জেঠু মানে কালিদাস জেঠুর চিঠি। উনি লিখেছেন আজকে বিকেলেই নাকি আমাদের বাড়ি আসছেন। সেই যে অনেক বছর আগে পরিবারের সাথে ভুল বোঝাবুঝি করে শহরে চলে গেছিলেন। তোমার কাছ থেকে শুনেছি, কিন্তু চোখে দেখার তো ভাগ্য হয়নি। যাকে এবার তাহলে জেঠুর সাথে পরিচয় হবে। খুব ছোট থাকতে জেঠুকে দেখেছিলাম, তারপর উনি তো আর এমুখ হননি। এত বছর পর বাদে নিজে আসছে, তাই ভাবছি একটু ভালো মন্দ রান্না করতে হবে। তা তো করতেই হবে, কিন্তু এই বৃষ্টির মধ্যে তুমি আবার বাজারে যাবে কি করে? তার চেয়ে বড় কথা, ঘরে একটা মুরগি, ওটা আমি এখনই কেটে কুটে পরিষ্কার করে রাখছি। দিয়া এসে ছটফট রান্না ছড়িয়ে দেবে। উঠোনের পাশে কচুও তো তোলা আছে। আজ কচু ভর্তা আর মাংসের ঝোল হোক। জেঠু নিশ্চয়ই কয়েকদিন থাকবেন, তখন না হয় পোলাও বিরিয়ানি খেয়ে মন ভরানো যাবে। তা মন্দ বলনি। ঠিক আছে, তুমি কাটাকুটি শুরু করো, আমি গিয়ে কাকাকে খবরটা দিয়ে আসি। কাকা শুনলে খুব খুশি হবে। কত বছর পর দুই ভাইয়ের দেখা হবে। আমার শ্বশুর থাকলে উনিও খুশি হতেন নিশ্চয়ই। সে আর বলতে, তিন ভাই মিলে একসাথে হলে কতই না ভালো হতো। যাকগে সেসব কথা, আমি বরং কাকার কাছে যাই। ও বৌদি, তুমি না বললে চুলার পাশের ঝুড়িতে মুরগির মাংস কেটে রাখা আছে? কিন্তু এখানে তো কিছুই দেখতে পাচ্ছি না, শুধু খালি একটা পিঁড়ি পড়ে আছে। ওমা, সে কি কথা? মাংস কি ঝুড়ি সহ হাওয়া হয়ে গেল নাকি? এই তো কিছুক্ষণ আগে আমি নিজের হাতে কেটে ধুয়ে ঝুড়িতে ঢেকে রেখে এলাম। কোন অলক্ষণে বিড়াল ঢুকে কেটে পড়লো নিয়ে, তো বুঝতে পারছি না। বিড়াল হলে তো ঝুড়িটা উল্টো হয়ে থাকতো বৌদি। এই তো ঝুড়িটাই পুরো গায়েব। দাঁড়াও দেখি কাকা কিছু বলতে পারি কিনা। উনি তো বারান্দাতেই বসে আছে। কাকা, ও কাকা, তোমার সামনেই তো রান্নাঘর। তুমি বলতে পারবে মাংসের ঝুড়িটা কোথায় গেল? কেউ কি এসে নিয়ে গেছে? না রে মা, আমি কেমন করে বলবো? আমি তো সেই কখন থেকে এখানে বসে চা আর মুড়ি খাচ্ছি। আমার তো চোখে কিছু পড়লো না। কে এলো আর কে গেল আমার তো কিচ্ছু মনে পড়ছে না। কাকার তো কয়েক বছর ধরে এমনিতেই কিছু মনে থাকে না। ওনাকে জিজ্ঞাসা করে লাভ নেই দিয়া। যাই হোক, জেঠু আসার আগে নতুন করে বাজারে গিয়ে তো মাংস আনাও সম্ভব নয়। তাহলে আজ কি রান্না করব বৌদি? কপাল খারাপ, আজ ওই কচু ভর্তাটাই ভালো করে বানাও, আর সাথে ডাল আর বেগুন ভাজি করে নাও। জেঠু আসুক, আজ ডাল ভাতি খাক। কাল সকালে তোর দাদাকে বলে বাজার থেকে ভালো দেখে খাসি বা মুরগি আনিয়ে ভালো মন্দ খাওয়াবো। আর দেরি না করে হাত চালা দিয়া। ঠিক আছে বৌদি। দাদা, এতগুলো বছর পর অবশেষে এ ভাঙা পরিবারের কথা মনে পড়ল তোমার? তা যা বলেছিস হরিদাস, তবে তুইও তো একদম পর করে দিয়েছিস। কখনো একটা খবর নেওয়ার প্রয়োজন বোধ করিসনি। অভিমানটা আমি আঁকড়ে রেখেছিলাম এতদিন, কিন্তু মন মানল না। শেষ বয়সে আর অহংকার নিয়ে দূরে থাকতে পারলাম না, তাই নিজেই চলে এলাম। তা দাদা, অভিমানের মানুষের মন ভারী করে দাদা। পরিবারের টান কিন্তু কমায় না। সেই টানটাই তো আমাকে বাঁধার দড়ি হয়ে আটকে রাখলো। এ ঘরের কত আলো অন্ধকার দেখলাম। ওদের ছেড়ে সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিতে গিয়ে নিজের আর আলাদা কোনো সংসার করা হলো না। জীবনের অনেকটা পথ একাই হেঁটে গেলাম। তোকে খুব একা করে দিয়েছিলাম না রে? বড্ড ভুল হয়ে গেছে রে। এখন ভাবছি তোকে আমার সাথে শহরে নিয়ে যাব। চল, তুই আমার সাথেই থাকবি বাকি জীবনটা। না দাদা, তার হয় না। এই ভিটে রমেশ আর দিয়া ওদের রক্তের ঘাম ঝরিয়ে বড় করেছি। মেজদার স্মৃতি মিশে আছে মাটিতে। ওদের আর এ ঘর ছেড়ে আমি আর কোথাও যেতে পারবো না। এ মায়া কাটানো আমার পক্ষে অসম্ভব। বুঝতে পেরেছি, তবে আমার মনে একটা দুঃখ চিরকাল থেকেই গেল। রঘু আমার উপর একটা ভুল ধারণা নিয়েই পৃথিবী ছেড়ে চলে গেল। আমি ওই দিক থেকে ভালো আছি। পুরনো স্মৃতি তেমন মনে নেই, তাই কারোর উপর কোনো অভিযোগ নেই। তবে এটা মনে পড়ে, তোর সাথে একটা বড় ঝামেলা হয়েছিল, তাই তুই রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছিলিস। আচ্ছা, বৌদি, মিনু, কমল ওরা সবাই কেমন আছে? ওরা সবাই ভালো আছে। কমল ডাক্তার, দুই ছেলে, আর মিনু কলেজে শিক্ষকতা করে। ওর বিয়েটা এখনো দেওয়া হয়নি। ভালো ছেলে পেলে বিয়েটা দিয়ে দেব। ওরা ভালো আছে শুনে বেশ শান্তি লাগলো। বেশ রাত হলো, আজকে দু ভাই একসাথে ঘুমাবো। হ্যাঁ,
তাই হবে দাদা। নিতাই দাদা, ও নিতাই দাদা, একটু ঘাটে আসো তো, আজ তোমার কাছ থেকে টাটকা দেশি মাছ নেব। শহর থেকে আমার বড় জেঠু এসেছে গো। বড় দেরি করে ফেললি রে দিদিমণি। আরে আজকে নদীতে তেমন ভালো মাছই নামেনি। যা দু একটা পেয়েছিলাম সকালে পাইকার এসে এক ডাকে কিনে নিয়ে গেছে। তুই কালকে সকালে আসিস, তোর জেঠুর জন্য ভালো দেখে একটা নদীর কাতল বা চিতল রেখে দেবো। তুমিও যেমন দাদা, কাল দিয়ে কি করব? ভেবেছিলাম আজ জেঠুকে নদীর দেশি মাছের ঝাল রেঁধে খাওয়াবো। সেই প্রথম দিন এসে কচু ভর্তা আর ডাল খেয়ে দিন কাটালেন। আজও যদি ভালো কিছু খাওয়াতে না পারি তবে কেমন হয় বলো তো? কিরে দিয়া, সকাল সকাল কোত্থেকে আসা হচ্ছে? মুখটা আমার হাঁড়ির মতো গম্ভীর করে রেখেছিস কেন? আর বলিস না রে মিনু, জেঠু এসেছে শহর থেকে। কত আশা করে ঘাটে এলাম নিতাই দাদার কাছ থেকে দেশি মাছের খোঁজে, কিন্তু আজ নাকি একটাও মাছ পাইনি। জেঠুকে কি দিয়ে যে ভাত দেবো তাই ভাবছি। এই সামান্য কারণে তোর মুখ ভার কেন? তোর হাতে তো জাদু আছে দিয়া। তুই নদীর মাছ না পেলেও ঘরে থাকা শাকসবজি দিয়ে যা রাঁধিস, তার স্বাদ আঙুলে চেটে খাওয়ার মতো। ও নিয়ে চিন্তা করিস না। রাঁধতে পারি তা ঠিকই, কিন্তু ভালো পদ না থাকলে কি মন ভরে বল? তুই শোন দিয়া, তোকে তো আমি কতবার বলেছি, তোর হাতের রান্নায় যা স্বাদ আছে তুই অনায়াসে হাটের মুখে একটা ছোটখাটো হোটেল দিতে পারিস। বিশ্বাস কর, 1 সপ্তাহের মধ্যে গঞ্জ জুড়ে তোর হোটেলের রান্নার সুনাম ছড়াবে। তা তুইও না এমন কথা বলিস মিনু। মেয়ে মানুষ হয়ে হাটে হোটেল দেবো? দাদা বৌদি শুনলে নির্ঘাত রেগে আগুন হবে। তার চেয়ে দেখি ঘরে গিয়ে রান্না করে কি জোগাড় করা যায়। ওগো, এখানে এসে দেখো তো, রান্নাঘরের পেছনে কত সুন্দর মানকচু হয়ে আছে। এতদিন এই ঝোপঝাড়ের দিকে আমাদের নজরই পড়েনি। চলো দুটো ভালো দেখে কচু তুলে নি। ঠিকই বলেছ, এই দিকের মাটি খুব উর্বর, নিশ্চয়ই ভালো কচু পাওয়া যাবে। এক কিসের শব্দ হলো? মাটিতে পাথর আছে নাকি? না না, পাথরের শব্দ এমন হয় নাকি? ভালো করে মাটিটা সরিয়ে রাখো তো। ও মা গো, এ তো বড় একটা সিন্ধুক। এর ভেতর কি আছে গো? চুপ, একদম চেঁচাবে না। জেঠু এসেছে, কাকাও ঘরে আছে। এখন যদি জানাজানি হয় তবে বড় বিপদ হতে পারে। আগে আমাদের জানা দরকার এতে কি আছে। তাহলে এখন কি করবে? এখন সিন্দুকটা কেমন আছে তেমনটাই মাটি চাপা দিয়ে রাখি, কেউ যেন টের না পায়। রাতে সবাই ঘুমিয়ে পড়লে নিরিবিলিতে চিঠিটা পড়ে সব দেখব। একদম ঠিক বলেছো, চলো তাড়াতাড়ি মাটিটা ছড়িয়ে দিই। দিয়া দিদিমণি, আরে ও দিয়া দিদিমণি, বাড়ি আছো নাকি? দেখো আজকে তোমার জন্য নদীর টাটকা দেশি মাগুর আর ট্যাংরা মাছ নিয়ে এসছি। বা নিতাই দাদা, তুমি সত্যিই আজ কামাল করে দিয়েছো। জেঠু দেখো, নদীর টাটকা মাছ। আজ তোমাকে একেবারে জাঁকজমক করে মাছের ঝোল রেঁধে খাওয়াবো। তা তো খাওয়াবি মা, কিন্তু সত্যি বলতে কি, তুই আসবার প্রথম দিন যে কচু ভর্তা আর পাতলা ডাল খাইয়েছিলিস, তার স্বাদ আজও আমার মুখে লেগে আছে। শহরে কত নামি দামি খাবার খাই, কিন্তু তোর হাতের ওই সাধারণ কচু ভর্তার কাছে তো কিছুই না। কি যে বলো জেঠু, কচু ভর্তা আবার কোনো ভালো পদ হলো নাকি? অবশ্যই পদ, রান্নার গুণই তো আসল কথা। শোন মা, তুই আমাকে আর একদিন তোদের নিজের হাতে ওই সুন্দর কচু ভর্তা করে খাওয়াবি, আর পারলে একদিন খাসির মাংসের ঝোল রেঁধে দিস। তোর হাতের রান্না সত্যি অমৃতের মতো রে মা। ঠিক আছে জেঠু, তোমার সব পছন্দসই রান্নাই আমি এক এক করে বানিয়ে খাওয়াবো। তুমি শুধু কদিন শান্তিতে আমাদের কাছে থেকে যাও। ছি 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 ছি, কিসের এত পচা গন্ধ রে বাবা? আশেপাশে কোথাও ইঁদুর টিঁদুর পড়েছে নাকি? বৌমা, দিয়া, তোর একটু এদিকে আয় তো মা, দেখে যা এখানে কি ঝুলছে। কি হয়েছে কাকা, এত ডাকাডাকি করছেন কেন? হ্যাঁ, দেখ, ওই দেখ তো মা, গাছে ওটা কি বাঁধা রয়েছে, বড্ড দুর্গন্ধ বের হচ্ছে ওখান থেকে। ওরে বাস রে, আমার মনে পড়েছে রে মা, আমার সব মনে পড়েছে। কি মনে পড়েছে কাকা? ওই যে সেদিন সকালে রান্নাঘরে বিড়াল ঢুকছিল না, আমি দেখে ভেবেছিলাম বিড়ালটা নির্ঘাত মাংসের ঝুড়ি নিয়ে পালাবে। তাই বিড়ালের হাত থেকে বাঁচাতে আমি মাংসের ঝুড়িটা পলিথিনে পেঁচিয়ে লুকিয়ে পেয়ারা গাছে বেঁধে রেখেছিলাম। তারপর চায়ে মুড়ি ভিজিয়ে খেতে খেতে একদম ভুলে গেছি।
ও কাকা, তোমার ভুলো মনের জন্য দুদিন ধরে আমরা গৃহস্থে হইচই করছি। যাই হোক, পচে তো নষ্ট হয়ে গেছে, আর কি করা যাবে। আমি বরং এটা দিয়ে দূরে কোনো ঝোপে ফেলে দিয়ে আসি। কি লেখা আছে গো চিঠিতে? তাড়াতাড়ি পড়ে বলো না, আমার বুকটা ধুকফুক করছে। শ্রদ্ধা সম্পন্ন মহাশয়, আমাদের বাড়িতে হুট করে ডাকাত পড়েছে। ডাকাতেরা চারপাশ ঘিরে ফেলায় আমি কোনো উপায় না দেখে গৃহস্থের শেষ সম্বল সিন্ধুক আর তার চাবিটা রান্নাঘরের পেছনের মাটিতে পুঁতে রেখে গেলাম। পরিস্থিতি খুব খারাপ, তাই আমি জীবন বাঁচাতে নিজের গ্রামে চলে যাচ্ছি। ইতি তোমাদের রবিলাল। রবিলাল? রবিলাল কে গো? এমন নামে তোমাদের বংশে কেউ আছে বলে তো জানা ছিল না। তুমি তো আমায় কখনো বলোনি। রবিলাল? মনে পড়েছে। আমি যখন খুব ছোট ছিলাম তখন আমাদের বাড়িতে রবিলাল নামে একজন বিশ্বস্ত লোক কাজ করত। আমরা তাকে রবি কাকা বলতাম। তারপর একদিন হঠাৎ সে কাউকে কিছু না বলে গায়েব হয়ে গেল। সবাই ভেবেছিল সে বোধহয় আমাদের কাজ ছেড়ে পালিয়ে গেছে। ওমা, তার মানে সে পালায়নি? ডাকাতের হাত থেকে সিন্দুক বাঁচাতে মাটিতে পুঁতে রেখে নিজের প্রাণ বাঁচাতে পালিয়েছিল। কিন্তু এই সিন্দুকে কি আছে? সিন্ধুকে নিশ্চয়ই বাবা বা জেঠুদের আমলের কোনো মূল্যবান সম্পদ বা গোপন কাগজপত্র আছে। আমি তখন খুব ছোট ছিলাম বলে এর বেশি কিছু মনে পড়ছে না। তবে এই চিঠি আর চাবির রহস্য এখন আর গোপন রাখা ঠিক হবে না। কালকে সকালেই আমাদের জেঠু আর কাকাকে সব কথা খুলে বলতে হবে। একদম ঠিক বলেছ। কাকা আর জেঠু একসাথে আছেন, ওনারাই এর সঠিক ব্যবস্থা করবেন। কি হয়েছে রমেশ? তোকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? জেঠু, গতকাল রান্নাঘরের পেছনে মাটি খোঁড়ার সময় আমরা একটা বিশাল পুরনো লোহার সিন্দুক পেয়েছি। সিন্ধুক আর চাবি? এ তো রবিলালের হাতের লেখা চিঠি দাদা। অবশেষে এই সিন্ধুক আর চাবিটা পাওয়া গেল। জানিস রমেশ, এই সিন্ধুক আর চাবির জন্যই তোর বাবা রঘু জীবনের শেষ দিন পর্যন্ত আমাকে চরম ভুল বুঝে গিয়েছিল। এই একটা ঘটনার জন্যই তো আমাদের পরিবারটা টুকরো টুকরো হয়ে গেল, আর আমাকে ভিটে মাটি ছেড়ে শহরে চলে যেতে হলো। জেঠু, আসলে কি হয়েছিল তখন? সব বলবো বাবা, তোদের না জানিয়ে আমি কোথাও যাব না। তবে এখন না, আমি তো আর এখানে 2 দিন আছি। যাওয়ার আগে এই রহস্যের পুরোটা তোদের কাছে খুলে বলে যাব। তবে ততদিন এই চাবি আর চিঠিটা খুব সাবধানে রাখিস রমেশ। কেউ যেন টের না পায়। সময় হলে সবটা সত্যি সামনে আসবে। আমার খুব জানতে ইচ্ছে করছে জেঠু, তুমি বলো। হ্যাঁ, আমারও আস্তে আস্তে মনে পড়ছে। পুরোটা মনে পড়লে বলতাম। তবে দাদা, তোকে জানাবে বাবা, এটা অস্থির হোস না এত। সব জানাবো বাবা, 2 দিন অপেক্ষা কর। দিয়া, ও দিয়া, ওরে জামা কাপড় তোলা রাখ, আগে আমার কথাটা শোন। কি রে মিনু, এমন ঝড়ের বেগে এসে কি বলবি বলছিস? আকাশে যা মেঘ করেছে, এখনই তো মুষলধারে বৃষ্টি নামবে। নামক বৃষ্টি, তোর সাথে একটা দারুণ খবর শেয়ার করতে এলাম। আগামী সপ্তাহে আমার বিয়ে। বলিস কি রে মিনু, সত্যি? এ তো পরম আনন্দের খবর। তা পাত্র কে রে, কি করে? পাশের গায়ের সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষক। আজ সকালেই সব ফাইনাল হয়েছে। আমি খবরটা শুনেই শুধু তোদের বাড়ি ছুটে এলাম। খুব ভালো খবর। তা তোর বরকে কিন্তু একদিন আমার হাতে রান্না খাওয়াতেই হবে, বুঝেছিস? সে তো নিশ্চয়ই, কিন্তু শোন, শুধু তোকে বললে হবে না। তোর দাদা, বৌদি, হরিকাকা, শহর থেকে আসা জেঠু, তোদের পুরো পরিবারকেই কিন্তু আমার বিয়েতে যেতে হবে। এই যে তোদের সবার দাওয়াত রইল, কোনো অজুহাত কিন্তু আমি শুনবো না বলে দিলাম। আরে ধ্যাৎ, তোকে অজুহাত দিতে যাবো কেন? আমরা সবাই যাব। আমার এত ভালো একটা প্রিয় বান্ধবীর বিয়ে, আর আমি যাব না তা হয় নাকি? সেদিন আমি তোকে খুব সুন্দর করে সাজাবো, দেখিস। আহা, কি যে স্বর্গীয় স্বাদ রে দিয়া। কত বছর পর এমন খাসির মাংসের ঝোল আর কচু ভর্তা খেলাম। শহরে কত নামি দামি হোটেলে খেয়েছি, কিন্তু তোর হাতের এই রান্নার কাছে তো কিছুই না। একদম ঠিক বলেছিস দাদা। দিয়া মা আমার রান্নায় সত্যিই যেন অন্নপূর্ণা। এর হাতের রান্না খেলে পেট তো ভরেই, মনও জুড়িয়ে যায়। জেঠু কাকা, যদি কিছু মনে না করো, একটা কথা বলবো। কি আবার বলবি দিয়া? কাকা আর জেঠু খাচ্ছেন, এখন আবার তোর কিসের কথা? দাদা, আমি গঞ্জের হাটের মুখে একটা ছোটোখাটো হোটেল দিতে চাই। মিনুও আমাকে বলেছে আমার হাতে রান্না দিয়ে নাকি আমি নিজের পায়ে দাঁড়াতে পারবো। কি বললি? তুই মেয়ে মানুষ হয়ে হাটে হোটেল দিবি? মানুষজন শুনলে কি বলবে? তোকে আমরা না খাইয়ে রেখেছি নাকি? এসব ফালতু চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল।
থাম তো রমেশ, খামোখা অত চেল্লাচ্ছিস কেন? দিয়া তো কোনো অন্যায় কথা বলেনি। যার গুণ আছে সে স্বাবলম্বী হতে চাইলে তাতে দোষের কি? কিন্তু জেঠু, মেয়ে মানুষ বাজারে বসে রমেশ, যুগ বদলেছে বাবা। দিয়ার হাতের রান্নায় যে জাদুকরি স্বাদ আছে তা দিয়েও অনেক দূরে যেতে পারবে। আমি তোকে বলছি, তুই এত বাধা দিস নে। তুমি যখন বলছো তাহলে আমি আর না করব না। দিয়া, তোর মনের ইচ্ছে আমরা পূরণ করব। সত্যি দাদা? দেখ তো দিয়া, তুই নিজের হাতে না সাজালে আজ আমার কোণের সাজটাই অসম্পূর্ণ থেকে যেত। কত সুন্দর লাগছে আমাকে। লাগবে না আবার? আজ আমার সেরা বান্ধবীকে সবচেয়ে সুন্দর কোণে লাগছে। সন্ধিয়া, বিয়ে হয়ে শ্বশুরবাড়ি চলে যাচ্ছি ঠিকই, কিন্তু তোর কথা আমার খুব মনে পড়বে। তা তোর সেই হাটের হোটেলের স্বপ্ন কত দূর এগোলো? তোর দাদা শেষ পর্যন্ত রাজি হলো? তোকে কি বলবো মেনু, সেদিন তো দাদা রেগে আগুন হয়ে গিয়েছিল, কিন্তু ভাগ্যিস জেঠু আর কাকা ছিলেন। জেঠু দাদাকে এমনভাবে বোঝালেন যে দাদা শেষ পর্যন্ত বাধ্য হয়ে রাজি হলো। সত্যি বলছিস? এ তো দারুণ খবর রে। আমি জানতাম তোর স্বপ্ন একদিন ঠিক পূরণ হবে। হ্যাঁ রে, জেঠু বলেছেন হোটেল খোলার ব্যবস্থা উনি করে দেবেন। তুই শ্বশুরবাড়ি থেকে ফিরে দেখবি হাটের মুখে দিয়ার হোটেল চালু হয়েছে। তোর হোটেলের প্রথম খদ্দের কিন্তু আমি আর তোর ভগ্নিপথ হব, মনে রাখিস। তোর হাতে সেই কচু ভর্তা আর মাংসের ঝোল কিন্তু খাওয়াতে হবে। খাওয়াবো রে, খাওয়াবো। রমেশ, কালকে সকালে আমি শহরের উদ্দেশ্যে রওনা দেব। তবে যাওয়ার আগে তোদের সেই রাতের পুরনো রহস্যটা বলে যেতে চাই। তোরা তো জানিস না আসল ঘটনাটা কি ঘটেছিল। বলো জেঠু, আমরা শুনছি। তোরা যখন খুব ছোট তখন বাড়ির সবাই তোদের মামার বাড়িতে বেড়াতে গেছিল। সে গভীর রাতে হঠাৎ বাড়িতে একদল ডাকাত পড়ে। ভয়ে প্রাণ বাঁচাতে আমি পেছনে জানালা দিয়ে পালিয়ে যাই। আমি জানতাম ডাকাতেরা সব লুটে নিয়ে গেছে, কিন্তু এই চাবি আর সিন্দুক পাওয়ার পর সব পরিষ্কার হলো। রবিলাল বিশ্বস্ততার পরিচয় দিয়ে ডাকাতদের হাত থেকে সিন্দুকটা বাঁচাতে ওটা মাটির নিচে পুঁতে রেখে পালিয়েছিল। ওমা, তাই নাকি জেঠু? শোন বাবা রমেশ, ওই সিন্দুকে আমাদের বংশের অনেক টাকা পয়সা জমানো আছে। চাবি দিয়ে সিন্দুকটা খুলে ওই টাকা দিয়েই তোরা দিয়ার জন্য একটা সুন্দর হোটেল করে দিবি। ওর হাতের খাসির মাংসের ঝোল আর কচু ভর্তা দিয়ে হোটেল কিন্তু ভালো চলবে। ঠিক আছে জেঠু, তোমার কথাই হবে। আমি আর কোনো বাধা দেব না। দাদা, এতদিন আমরা ভেবেছিলাম সেই রাতে তুই বোধহয় বাড়ির সব টাকা পয়সা গায়েব করে শহরে পালিয়েছিলিস। সেই ভুল বোঝাবুঝিতেই তোকে এতগুলো বছর পর করে রেখেছিলাম। আমাদের তুই মাফ করে দে দাদা। আরে না রে হরিদাস, পুরনো ভুল বোঝাবুঝি ধুয়ে মুছে গেছে, এটাই অনেক। ও দিয়ামা, বাইরে থেকেই তো রান্নার সুবাস পাচ্ছি। তোর হোটেলের সুনাম তো এখন শহর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। উমা জেঠু, তুমি এতদিন পর আবার এলে? না এসে কি থাকা যায় রে? শহরের লোক তোর এই কচু ভর্তার মাংসের ঝোলের প্রশংসায় পঞ্চমুখ। তাই ভাবলাম জেঠু হয়ে নিজের চোখে দেখে যাই দিয়ার হোটেল কেমন চলছে। জেঠু, আজ আমি যে নিজের পায়ে দাঁড়াতে পেরেছি তা শুধু তোমার সেই রাতের উৎসাহ আর রবিলাল কাকার রেখে যাওয়া সিন্দুকের জন্যই। ওসব কিছু না মা, সব তোর হাতের গুণ আর পরিশ্রমের ফল। নে, এখন কথা না বাড়িয়ে জেঠুকে তাড়াতাড়ি এক থালা গরম ভাত আর স্পেশাল কচু ভর্তা এনে দে তো দেখি। আশীর্বাদ করো জেঠু, আমি যেন অনেক নাম করতে পারি। সে তো বটেই।